আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম যে আমরা প্রাকৃতিক ভূগোলের বায়ুমণ্ডল অথবা বাড়িমণ্ডল চ্যাপ্টার দিয়ে আবার নতুন করে আমাদের ভূগোল ক্লাস শুরু করব। আমাদের অর্থনৈতিক পরিবেশটা আগেই শেষ হয়ে গেছে, তোমরা জানো। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে বাড়িমণ্ডল চ্যাপ্টারটা শুরু করার জন্য, কিন্তু এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা যদি আমরা আলোচনা না করে নিই তাহলে কিন্তু বাড়িমণ্ডলের অনেক কিছু জিনিসই আমরা খুব ভালো করে বুঝতে পারবো না। সেই জন্য আমরা বায়ুমণ্ডল চ্যাপ্টারটাই প্রথমে আলোচনা করব, তারপর বাড়িমণ্ডল চ্যাপ্টারটা আলোচনা শুরু করব। আর যেমনটা তোমরা জানো যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা নিশ্চয়ই বইতে তোমরা দেখেছো যে অনেকটাই বড়, তো স্বাভাবিকভাবেই গোটা চ্যাপ্টারটা একটি বা দুটি ক্লাসে কখনোই শেষ করা সম্ভব নয়। সেই কারণেই আমি বায়ুমণ্ডল চ্যাপ্টারটাকে অনেকগুলো পার্টে ভেঙে নিয়েছি এবং আজকে তার প্রথম পর্ব। এবং আজকে আমরা আলোচনা করব বায়ুমণ্ডল চ্যাপ্টারের প্রথম অংশটা, অর্থাৎ বায়ুমণ্ডলের ধারণা এবং উপাদান ও বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথমেই বায়ুমণ্ডল কাকে বলে। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত গ্যাস, সূক্ষ্ম ধূলিকণা ও জলীয় বাষ্পের যে অদৃশ্য আবরণ মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীকে বেষ্টন করে রয়েছে এবং পৃথিবীর চারিদিকে পৃথিবীর সাথে সাথে আবর্তন করে চলেছে, তাকেই আমরা বায়ুমণ্ডল বা ইংরেজিতে অ্যাটমসফিয়ার বলে থাকি। বায়ুমণ্ডলের মোট উপাদানের 97% ভূপৃষ্ঠ থেকে মাত্র 29 কিলোমিটারের মধ্যে কেন্দ্রীভূত অবস্থায় রয়েছে। তাহলে বুঝতেই পারছো যে বায়ুমণ্ডলের উপরের দিকে, অর্থাৎ 29 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত যে অংশটা, সেখানে কিন্তু বায়ুমণ্ডলের ঘনত্ব খুবই কম, কারণ সেখানে উপাদানের খুব কম পরিমাণই থাকে এবং বায়ুমণ্ডলের চাপও সর্বাধিক থাকে ভূপৃষ্ঠ থেকে মাত্র 5.6 কিলোমিটারের মধ্যে। এখন এখান থেকে কখনো কখনো একটা প্রশ্ন হতে পারে যে বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তাটা কী, বায়ুমণ্ডল আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন। দেখো, বায়ুমণ্ডলের গুরুত্ব কিন্তু অপরিসীম। জীবমণ্ডলের পক্ষে উপযোগী গ্যাসীয় উপাদানগুলি বায়ুমণ্ডলে পাওয়া যায়। সূর্যের ক্ষতিকারক রশ্মিগুলি বায়ুমণ্ডলে শোষিত হয়। বায়ুমণ্ডলের কারণেই জীবের বেঁচে থাকার আদর্শ তাপমাত্রা পৃথিবীতে বজায় আছে। আবহাওয়ার যাবতীয় ঘটনা, মেঘের সৃষ্টি, বৃষ্টিপাত, ঝড়, সমস্ত কিছুই কিন্তু বায়ুমণ্ডলে ঘটে থাকে। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্বই থাকতো না, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো বায়ুমণ্ডল আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। নেক্সট আমরা চলে আসি বায়ুমণ্ডলের উপাদান, অর্থাৎ কম্পোজিশন। বায়ুমণ্ডল কী দিয়ে তৈরি। দেখো, বায়ুমণ্ডলের উপাদানের যে শ্রেণীবিভাগ আমরা এখানে করেছি, আমরা দুটো ভিত্তিতে শ্রেণীবিভাগটা করেছি। প্রথমত গঠন অনুসারে বায়ুমণ্ডলের উপাদানগুলির গঠন কীরকম তার উপর ভিত্তি করে আমরা উপাদানগুলিকে তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত গ্যাসীয় উপাদান, দ্বিতীয়ত জলীয় বাষ্প এবং তৃতীয়ত কঠিন বস্তু বা এরোজল। গ্যাসীয় উপাদান আবার দুরকম, কিছু গ্যাস রয়েছে যারা সক্রিয় গ্যাস এবং কিছু গ্যাস রয়েছে যারা নিষ্ক্রিয়। আর জলীয় বাষ্প আর কঠিন বস্তু নিয়ে আমরা আলোচনা পরে করছি। এই গ্যাসীয় উপাদান কিন্তু বায়ুমণ্ডলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। আমরা যদি মোট গ্যাসীয় উপাদানকে 100% ধরে নিই তাহলে দেখব তার মধ্যে নাইট্রোজেন দখল করে রয়েছে প্রায় 78% জায়গা এবং অক্সিজেন রয়েছে প্রায় 21% জায়গা। তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মোট 99% জায়গা দখল করে রেখেছে। আর বাকি 1% অংশে রয়েছে আর্গন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, হিলিয়াম, মিথেন, ক্রিপ্টন প্রভৃতি অন্যান্য গ্যাসগুলি। তাহলে বুঝতেই পারছো যে নাইট্রোজেন এবং অক্সিজেন আমাদের বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও আমরা বায়ুমণ্ডলের উপাদানকে স্থায়িত্ব অনুসারেও ভাগ করতে পারি। স্থায়িত্ব অনুসারে ভাগ করলে আমরা বায়ুমণ্ডলের উপাদানগুলিকে দুটি ভাগে ভাগ করতে পারবো। কিছু উপাদান আছে যারা স্থায়ী, অর্থাৎ যাদের ভলিউমের চেঞ্জ খুব বেশি হয় না, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন প্রভৃতি। আর রয়েছে পরিবর্তনশীল উপাদান, যাদের ভলিউম কিন্তু প্রায়শই পরিবর্তিত হতে পারে, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি। নেক্সট আমরা চলে আসি গ্যাসীয় উপাদানের পর জলীয় বাষ্প। বায়ুমণ্ডলের অন্যতম উপাদান ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প সাগর, মহাসাগর, হ্রদ, নদ নদী ও অন্যান্য জলাশয় থেকে বাষ্পীভবনের মাধ্যমে বায়ুমণ্ডলে মেশে। বায়ুমণ্ডলের 90% জলীয় বাষ্প থাকে ভূপৃষ্ঠ থেকে 6 কিলোমিটারের মধ্যে এবং বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ 0.5 থেকে 4% পর্যন্ত হয়ে থাকে মোট উপাদানের। জলীয় বাষ্পের গুরুত্ব, এটা কিন্তু প্রায়শই 2 বা 3 নম্বরের প্রশ্নে কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। প্রথমত অধঃক্ষেপণ ও অন্যান্য বায়ুমণ্ডলীয় ঘটনা, যেমন মেঘ, বৃষ্টির উৎপত্তি প্রভৃতি, এছাড়াও কুয়াশা, তুহিন, শিশির প্রভৃতির সৃষ্টি এই জলীয় বাষ্পের ওপর নির্ভরশীল।
জলবায়ুর প্রকৃতি নির্ধারণ করে জলীয় বাষ্প, অর্থাৎ জলবায়ুটা শুষ্ক প্রকৃতির না আর্দ্র প্রকৃতির তা নির্ধারিত হয় ওই অঞ্চলের বায়ুমণ্ডলে কতটা জলীয় বাষ্প রয়েছে তার উপর। এছাড়াও জলীয় বাষ্প উষ্ণতা নিয়ন্ত্রণ করতে পারে, বাতাসের উষ্ণতা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে, কারণ সূর্যতাপ শোষণ, তাপ বিকিরণে বাধা ও ঊর্ধ্ব বায়ুমণ্ডলের লিনতাপ সৃষ্টির মাধ্যমে জলীয় বাষ্প উষ্ণতা নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে 3টে পয়েন্টের মাধ্যমে এই উত্তরটা আমরা করতে পারবো। নেক্সট আমরা চলে আসি কঠিন বস্তুকণা বা এরোজল। বায়ুমণ্ডলের নিচের স্তরে ভাসমান কঠিন সূক্ষ্ম ধুলো, বালি, কার্বন ও লবণ কণাকে একত্রে এরোজল বলে। উৎস কি না, এরোজল দুভাবে উৎপত্তি হতে পারে। প্রথমত অজৈব উৎস, ভাসমান ধূলি ও বালিকণা, কারখানা ও গাড়ির ধোঁয়া থেকে নিঃসৃত কার্বন কণা, সমুদ্রের লবণ কণা, আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই, ভস্ম প্রভৃতি। আর জৈব উৎসের মধ্যে রয়েছে ফুলের রেণু, উদ্ভিদের দেহ নির্গত জৈব কণা প্রভৃতি। এরোজলের গুরুত্বও কিন্তু বায়ুমণ্ডলে অপরিসীম। প্রথমত মেঘের সৃষ্টিতে এরোজলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ধূলিকণাগুলিকে আশ্রয় করেই জলীয় বাষ্প ভেসে থাকে ও মেঘ সৃষ্টি হয়। আলোক বিচ্ছুরণ, ধূলিকণাতে সূর্যালোক বিচ্ছুরিত হয় এবং তার ফলেই দিনের বেলা আমরা আকাশকে উজ্জ্বল দেখি। তৃতীয়ত এই যে দিনের বেলা আমরা আকাশের রঙকে নীল দেখি, এর পিছনেও কিন্তু কঠিন বস্তুকণা বা এরোজলের ভূমিকা রয়েছে। ধূলিকণাতে সূর্যালোক বিচ্ছুরিত ও প্রতিসারিত হয়, 7 রঙের বর্ণালী তৈরি হয় ও তাদের মধ্যে নীল রঙের আধিক্য বেশি থাকায় আমরা আকাশকে নীল দেখতে পাই। এবং এরোজলও উষ্ণতার উপর, বায়ুমণ্ডলের উষ্ণতার উপর প্রভাব বিস্তার করে। এই কঠিন বস্তুকণাগুলি তাপ শোষক, তাই বায়ুমণ্ডলের উত্তাপ বাড়াতে সাহায্য করে এই কঠিন বস্তুকণাগুলি। তাহলে এরোজল কাকে বলে এবং এরোজলের উৎস কী এবং এরোজলের গুরুত্ব কী, 3টে বিষয় আমরা এখান থেকে জেনে নিতে পারলাম। নেক্সট আমরা চলে আসি আজকের ক্লাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশে, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। অর্থাৎ বায়ুমণ্ডলের মোট এই যে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার বিস্তৃত অংশ, তাকে আমরা কতগুলো পার্টে ভাগ করতে পারি সেটা দেখে নিই। দেখো, বায়ুমণ্ডলের স্তরবিন্যাসকেও আমরা 2টো ভিত্তিতে ভাগ করেছি। প্রথমত রাসায়নিক গঠন ও উপাদানের ভিত্তিতে স্তরবিন্যাস, অর্থাৎ বায়ুমণ্ডলের এই সমগ্র অংশের রাসায়নিক গঠন এবং উপাদান অনুযায়ী আমরা বায়ুমণ্ডলকে 2টো ভাগে ভাগ করেছি। প্রথমত সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, দ্বিতীয়ত বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। সমমণ্ডল কি না, ভূপৃষ্ঠ থেকে 85 থেকে 90 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে স্তরে উপাদানগুলি সমান অনুপাতে থাকে, অর্থাৎ ওই অংশে যতগুলো উপাদান রয়েছে সেগুলির অনুপাত মোটামুটি সমান, সেই স্তরটিকে আমরা সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলে থাকি। এই হোমোস্ফিয়ারের মধ্যে বায়ুমণ্ডলের কোন কোন স্তরগুলো রয়েছে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ারের নিচের অংশ। অ্যাকচুয়ালি এই ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এগুলোও বায়ুমণ্ডলের স্তর। এগুলো আমরা আগে অন্যান্য ক্লাসে ভূগোলে পড়েছি। এই আমাদের 10ম শ্রেণীর ভূগোলেও এগুলোকে আমরা পড়বো, আজকেই পড়বো, ডিটেলসে পড়বো। তার আগে জাস্ট আমি নামগুলো একটু বলে দিলাম, কারণ এরা হোমোস্ফিয়ারটাকে তৈরি করেছে। এই স্তরগুলো রয়েছে হোমোস্ফিয়ারের মধ্যে। আর দ্বিতীয়ত রয়েছে বিষমমণ্ডল। সমমণ্ডলের উপরে অর্থাৎ 85 থেকে 90 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরে উপাদানগুলি সমান অনুপাতে থাকে না, সেই জন্য আমরা এই স্তরটাকে বলছি বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। অর্থাৎ পরবর্তী যে স্তরগুলো থার্মোস্ফিয়ারের উপরের অংশ, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার প্রভৃতি রয়েছে এই হেটেরোস্ফিয়ারের মধ্যে। যদিও হেটেরোস্ফিয়ারের উপাদান অনুযায়ী হেটেরোস্ফিয়ারকে 4টে স্তরে আমরা ভাগ করেছি। দেখো, আণবিক নাইট্রোজেন স্তর 85 থেকে 90 ও 200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। দ্বিতীয়ত পারমাণবিক অক্সিজেন স্তর 200 থেকে 1100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং হিলিয়াম স্তর যেটা 1100 থেকে 3500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর তার উপরে রয়েছে হাইড্রোজেন স্তর যেটা 3500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে বুঝতেই পারছো বিষমমণ্ডল কিন্তু একটা বিরাট বড় অংশ, যেটা 85-90 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখন এই সমমণ্ডল বা হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডলের যে সীমারেখা, তাকে আমরা টার্বোপজ বলে থাকি। তাহলে এটা তোমরা অবশ্যই শর্ট কোয়েশ্চেনের মনে রাখবে যে টার্বোপজ কী, বা সমমণ্ডল ও বিষমমণ্ডলের সীমারেখাকে কী বলে, এই রকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে। নেক্সট আমরা চলে আসি উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তাহলে আমরা আগে কি পড়লাম? রাসায়নিক গঠন ও উপাদানের ভিত্তিতে স্তরবিন্যাস, যেখানে সমমণ্ডল এবং বিষমমণ্ডল 2টো ভাগে ভাগ করেছিলাম। এবার আমরা আলোচনা করব উষ্ণতার তারতম্যের ভিত্তিতে স্তরবিন্যাস, সেখানে আমরা বায়ুমণ্ডলকে 6টি স্তরে ভাগ করেছি। নিচের দিক থেকে প্রথমে ট্রপোস্ফিয়ার, অর্থাৎ ভূপৃষ্ঠের পরেই ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের উপরে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের উপরে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের উপরে এক্সোস্ফিয়ার এবং সবার উপরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। এইভাবে 6টা স্তরকে আমরা ভাগ করতে পারি। এর মধ্যে দেখো, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের যে সীমানা অঞ্চল, তাকে আমরা বলছি ট্রপোপজ,
স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমানা অঞ্চলকে আমরা বলছি স্ট্র্যাটোপজ, এবং মেসোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ারের সীমানাকে আমরা বলছি মেসোপজ। তাহলে এই স্তরগুলোর মাঝেও কিন্তু 3টে পজ রয়েছে, এটা তোমরা একটু মনে রাখবে। দেখো যে ছবিটি এলো সেই ছবিটির মাধ্যমে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি স্তরগুলো। প্রথমত নিচের দিকে দেখো ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর রয়েছে 200 কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ার, তারপর 1000 বা 1100 কিলোমিটার পর্যন্ত এক্সোস্ফিয়ার, এবং এর উপরের অংশ সেটা হচ্ছে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ম্যাগনেটোস্ফিয়ার। এবং এর মধ্যে আমরা ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ 3টে অংশ দেখতে পাচ্ছি। এবং এই যে উষ্ণতার ভিত্তিতে শ্রেণীবিভাগটা করলাম এই স্তরগুলোর, তার কারণ দেখো এখানে ছবিটির মধ্যে যে লাল রঙের রেখাটি আঁকাবাঁকা অবস্থায় রয়েছে, এটি কিন্তু আসলে বায়ুমণ্ডলের উষ্ণতার রেখা। দেখো যে ট্রপোস্ফিয়ারে কীভাবে আস্তে আস্তে উষ্ণতা কমছে এবং তারপর স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে পুনরায় উষ্ণতা বাড়ছে, মেসোস্ফিয়ারে উষ্ণতা পুনরায় কমছে, তারপর থেকে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ারে উষ্ণতা ক্রমাগত বেড়ে চলেছে। এই যে উষ্ণতা কমা বাড়া, এটার ভিত্তিতেই কিন্তু আমরা এই স্তরবিন্যাসটা করেছি। এবং এখানে বেশ কিছু ছবির মধ্যে দেখো নানান রকম সিগন্যাল দিয়ে বা নানান রকম ছোট ছোট ক্লিপ আর্ট ব্যবহার করে দেখানো রয়েছে যে কোন স্তরে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, কোন স্তরে বৃষ্টিপাত মেঘ তৈরি হয়, কোন স্তরে এয়ারক্রাফটগুলো চলাচল করে, কোন স্তরে সুপারসনিক প্লেনগুলো চলাচল করে, সেগুলো আমরা এই ছবিটা দেখলেই কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবো। নেক্সট আমরা চলে আসি এই স্তরগুলো সম্পর্কে বিস্তৃত আলোচনায়। প্রথমেই ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের একেবারে নিচে সবথেকে ভারী যে স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর উষ্ণতা কমতে থাকে, সেই স্তরকেই ট্রপোস্ফিয়ার বলে। এই ট্রপোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য কি? এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর উষ্ণতা কমতে থাকে, এটা আমরা পড়লাম। দ্বিতীয়ত, এই স্তরটির উচ্চতা মেরু অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 8 কিলোমিটার, ক্রান্তীয় অঞ্চলে 13 কিলোমিটার এবং নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার পর্যন্ত হয়। তাহলে গড়ে আমরা বলতে পারি 12 থেকে 13 কিলোমিটার এই ট্রপোস্ফিয়ার স্তরের উচ্চতা, বা 15 কিলোমিটারও বলা যেতে পারে। তৃতীয়ত, এই স্তরটিতেই রয়েছে বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের 75%। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এখানেই বায়ুর ঘনত্ব সর্বাধিক, স্বাভাবিক, যেহেতু মোট গ্যাসীয় ভরের 75% এবং এখানে জলীয় বাষ্পও রয়েছে, অনেক এরোজলও রয়েছে, স্বাভাবিকভাবেই এখানে ঘনত্ব বেশি হবে। আর চতুর্থত, বায়ুমণ্ডলীয় সমস্ত ঘটনা, মেঘ, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি এই স্তরে ঘটে থাকে। এখন এখান থেকে একটা প্রশ্ন হয় মাঝে মাঝে যে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন? এখানে একদম উত্তর আমি তৈরি করে দিয়েছি, তোমরা এটুকুই পরীক্ষায় লিখতে পারো যে বায়ুমণ্ডলের সমস্ত জলীয় বাষ্প, জৈব অজৈব গ্যাসীয় কণা এই অঞ্চলেই কেন্দ্রীভূত আছে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারে। তার ফলে ঝড়, ঝঞ্ঝা, মেঘ, বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি, বজ্রপাত ইত্যাদি যাবতীয় আবহিক ঘটনা সংঘটিত হয় ট্রপোস্ফিয়ারে। বায়ুমণ্ডল সর্বদা অশান্ত বা কোলাহলপূর্ণ থাকে, তাই এই স্তরকে আমরা ক্ষুব্ধমণ্ডল বলে থাকি। খুব সহজেই এটা লিখলে তোমরা পুরো নম্বর পাবে। নেক্সট, এই যে আমরা এখানে বললাম ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমতে থাকে, এর একটা নির্দিষ্ট রেট আছে, অর্থাৎ হার রয়েছে। কীরকম না, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে। এই যে নির্দিষ্ট হারে বায়ুর উষ্ণতা কমে, একে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা ইংরাজিতে নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার বলে। এটা কিন্তু 2 নম্বরের প্রশ্নে পরীক্ষা আসতে পারে যে নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার কাকে বলে বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে। এটা কিন্তু তোমরা অবশ্যই তৈরি করবে। দেখো, এই যে ট্রপোস্ফিয়ার আমরা বলছি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস হয়, কেন হয়? এটা কিন্তু এই বিগত 2-3 বছরের মধ্যে মাধ্যমিকে একবার 3 নম্বরের প্রশ্নে এসেছিল। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পাওয়ার প্রধান 2টি কারণ কী কী? প্রথমত, উপরের বায়ু তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়ে যায়, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের উপরের দিকে যে বায়ুটা থাকে তা তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়ে যায়, তার ফলে উপরের দিকটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সেই জন্য উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে যাচ্ছে উপরের দিকে। আর দ্বিতীয়ত, উপরের বায়ুতে সৌর বিকিরণ ও তাপ শোষণ কম, তার ফলেও উপরের বায়ু ঠান্ডা বা উষ্ণতা কম। তাহলে বুঝতে পারলে যে এই দুটো মূল কারণের ফলেই কিন্তু ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার হ্রাস হয়। নেক্সট, ট্রপোপজ কি? ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় প্রায় 3 কিলোমিটার বিস্তৃত যে অঞ্চলে বায়ুর তাপমাত্রা বাড়েও না আবার কমেও না, অর্থাৎ ধ্রুবক থাকে, তাকেই আমরা বা সেই অঞ্চলকেই আমরা ট্রপোপজ বলি। উষ্ণতা কত হয়? -55 ডিগ্রি থেকে -80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এই ট্রপোপজ অঞ্চলে উষ্ণতার কম বেশি হয় না, একই রকম থাকে উষ্ণতা, সেই জন্য এই অঞ্চলকে সমতাপ অঞ্চলও বলা হয়ে থাকে।
তাহলে এখান থেকে কিন্তু ট্রপোপজ কী এবং সমতাপ অঞ্চল কোন অঞ্চলকে বলে সেটাও আমরা জেনে নিলাম। নেক্সট আমরা চলে আসি স্ট্র্যাটোস্ফিয়ারে। ট্রপোপজের উপর থেকে প্রায় 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পায় তাকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। অর্থাৎ ট্রপোস্ফিয়ারের থেকে বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে। এই স্তরের বৈশিষ্ট্য কি? এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি হয় এবং 50 কিলোমিটার উচ্চতায় বায়ুর উষ্ণতা পৌঁছয় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। এই স্তরে ওজোন গ্যাসের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এই ওজোন স্তরে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষিত হয় বলেই এই স্তরের উষ্ণতা কিন্তু বেশি। এই স্তরে শীতকালে আন্টার্কটিকায় মাঝে মাঝে শুকতি মেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড সৃষ্টি হয়। এই স্তরে বায়ুপ্রবাহ, জলীয় বাষ্প, মেঘ কিছুই থাকে না এবং তার ফলে এই অঞ্চলটা শান্ত অবস্থায় থাকে। সেই কারণেই এই স্তরের ভিতর দিয়ে জেট বিমান নির্দ্বিধায় চলাচল করে। এই স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন, এরকম একটা প্রশ্নও কিন্তু পরীক্ষায় হতে পারে। ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে কেন আর স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন? দেখো, এই স্তরটিতে কিছু ধূলিকণা থাকলেও জলীয় বাষ্প থাকে না, ফলে ঘনীভবন প্রক্রিয়া কার্যকর হয় না। ঝড়, ঝঞ্ঝা, মেঘ, বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি, বজ্রপাত ইত্যাদি যাবতীয় আবহিক ঘটনা ঘটে না। বায়ুস্তর নিশ্চল অবস্থায় থাকে, তাই এই স্তরটিকে আমরা শান্তমণ্ডল বলছি। নেক্সট আমরা চলে আসছি স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় বায়ুমণ্ডলের স্থির উষ্ণতাযুক্ত অঞ্চল, যেখানে বায়ুর উষ্ণতা কম বেশি হচ্ছে না, পজ অর্থাৎ থেমে রয়েছে, তাকে আমরা স্ট্র্যাটোপজ বলছি। এটি প্রকৃতপক্ষে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী স্তর। তাহলে ট্রপোস্ফিয়ার আলোচনা হয়ে গেল, স্ট্র্যাটোস্ফিয়ার আলোচনা হয়ে গেল। এবার আমরা চলে আসি মেসোস্ফিয়ারে। স্ট্র্যাটোপজের উপর থেকে প্রায় 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের তৃতীয় স্তর, যেখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা পুনরায় হ্রাস পায়, অর্থাৎ বৈশিষ্ট্য ট্রপোস্ফিয়ারের মতন। এই স্তরটিকেই কিন্তু মেসোস্ফিয়ার বলে। বৈশিষ্ট্য কি? এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। 80 কিলোমিটার উচ্চতায় অর্থাৎ মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমায় বায়ুর উষ্ণতা হয় -93 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর। এই স্তরে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কাপিণ্ড, মহাজাগতিক উল্কাপিণ্ডগুলি পুড়ে ছাই হয়। এটিও কিন্তু এক বছর মাধ্যমিকে এসেছিল যে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোন স্তরে, তোমরা কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়বে। এই স্তরে বায়ুর ঊর্ধ্বগামী পরিচলন স্রোতের জন্য জলীয় বাষ্প প্রবেশ করে এবং হালকা নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়। এটিও কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে নৈশদ্যুতি মেঘ কোন স্তরে সৃষ্টি হয়। নেক্সট, এই স্তরে বায়ুর পরিমাণ হ্রাস পাওয়ায় বায়ুর চাপ কিন্তু অনেক কমে যায়। নেক্সট আমরা চলে আসি মেসোপজ। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় কিছু দূর পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্থির উষ্ণতাযুক্ত অঞ্চল, এখানেও উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, তাকে আমরা মেসোপজ বলছি। এটি প্রকৃতপক্ষে মেসোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ারের মধ্যবর্তী স্তর। নেক্সট, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। মেসোপজের উপর থেকে প্রায় 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের চতুর্থ স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা অতি দ্রুত বৃদ্ধি পায়। এই স্তরটিকেই থার্মোস্ফিয়ার বলে। এখানে বায়ু সবসময় আয়নিত অবস্থায় রয়েছে বলে এই স্তরকে অনেকে আয়নোস্ফিয়ারও বলে থাকে। তাহলে থার্মোস্ফিয়ারেরই অপর নাম আয়নোস্ফিয়ার। বৈশিষ্ট্য কি? এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। 500 কিলোমিটার উচ্চতায় বায়ুর উষ্ণতা হয় 1200 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরে গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকার কারণে বেতার তরঙ্গ এই স্তর ভেদ করে যেতে পারে না, এই স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। তাহলে এটা শর্ট কোয়েশ্চেনের জন্য পড়বো, বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়ে ফিরে আসে। তৃতীয়ত, এই স্তরে মেরুজ্যোতি দেখা যায় বা অরোরা দেখা যায়, এটিও কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য মনে রাখতে হবে। আর চতুর্থত, এই স্তরে বায়ুর পরিমাণ অনেক কম থাকার কারণে বায়ুর ঘনত্ব অনেক কমে যায়, এখানে বায়ু খুবই হালকা অবস্থায় থাকে। নেক্সট আমরা এই মেরুজ্যোতি, যেটা আমরা দেখলাম যে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তরে দেখা যায়, এটি কি? 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, মেরুজ্যোতি কি? থার্মোস্ফিয়ার স্তরে বস্তুকণা আয়নিত অবস্থায় থাকার কারণে এই স্তরে শক্তিশালী ইলেকট্রন ও প্রোটন কণার সংঘর্ষ হয় এবং তা থেকে বেরিয়ে আসা আলোকরশ্মি মেরুবৃত্ত অঞ্চলের রাতের আকাশে এক উজ্জ্বল আলোর বিচ্ছুরণ ঘটায়। একেই মেরুপ্রভা বা মেরুজ্যোতি বলে। অ্যাকচুয়ালি মেরু সন্নিহিত অঞ্চল থেকে এই রাতের আকাশের আলো দেখা যায় বলেই এর নাম মেরুপ্রভা বা মেরুজ্যোতি। উত্তর গোলার্ধে এই আলোকরশ্মি অরোরা বোরিয়ালিস বা সুমেরুপ্রভা এবং দক্ষিণ গোলার্ধে এই আলোকরশ্মি অরোরা অস্ট্রেলিয়ালিস বা কুমেরুপ্রভা নামে পরিচিত। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো, আমরা নিচে দুটো অরোরার ছবি দিয়েছি। অসম্ভব সুন্দর রাতের আকাশ বিভিন্ন রকম রঙে রঙিন হয়ে ওঠে এই মেরুজ্যোতির কারণে। নেক্সট আমরা চলে আসি এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপর থেকে 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের বাইরের দিকে যে স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়, এরপর সবকটা স্তরেতেই অর্থাৎ থার্মোস্ফিয়ার থেকে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ারে কন্টিনিউ টেম্পারেচার কিন্তু বাড়তে থাকবে। তো
তো এই 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে এক্সোস্ফিয়ার বলে। এর বৈশিষ্ট্য কি? এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়, তবে থার্মোস্ফিয়ারের মতো অত দ্রুত নয়। 750 কিলোমিটার উচ্চতায় বায়ুর উষ্ণতা হয় 1600 ডিগ্রি সেলসিয়াস। এই স্তর হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। এটি বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। নেক্সট, ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের ওপর থেকে বাকি সম্পূর্ণ অংশটা, অর্থাৎ 750 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের একেবারে বাইরের দিকের যে স্তর তাকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। এই স্তরের বৈশিষ্ট্য, সৌর বায়ু থেকে নির্গত ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত একটি চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করে রয়েছে। এবং এই স্তরের নিচের দিকে পারমাণবিক অক্সিজেন, মাঝে হিলিয়াম এবং উপরের অঞ্চলে হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখতে পাই। এই ম্যাগনেটোস্ফিয়ারের মধ্যেই আমরা একটা প্রশ্ন দেখে নেব অংশ, যেটা ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। এটা মাঝে মাঝেই প্রশ্ন আসে যে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কি? ম্যাগনেটোস্ফিয়ারের মধ্যে 3000 এবং 16,000 কিলোমিটার উচ্চতায় ইলেকট্রন ও প্রোটন কণাগুলি ঘনসন্নিবিষ্ট অবস্থায় বলয় আকারে অবস্থান করে এবং এই অঞ্চলগুলিতে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র থেমে যায়। এই বলয় দুটিকেই ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়। তাহলে এটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে। নেক্সট আমরা চলে আসি ওজোন স্তর, যেটা আমরা স্ট্র্যাটোস্ফিয়ার পড়ার সময় একটু টাচ করেছিলাম যে এই স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব দেখা যায়। এটা সম্বন্ধে কিন্তু আমাদের ডিটেলসে জেনে নিতে হবে। ওজোন স্তর কাকে বলে? স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্ন স্তরে 25 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরটিকেই ওজোন স্তর বা ওজোন লেয়ার বলছি আমরা। অক্সিজেনের 3টে পরমাণুর আইসোটোপযুক্ত হালকা নীল রঙের আঁশটে গ্যাসযুক্ত বা আঁশটে গন্ধযুক্ত গ্যাসই হলো ওজোন। 1840 সালে সুইস রসায়নবিদ ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্কোনবি প্রথম এই গ্যাসটির অস্তিত্ব সম্পর্কে জানান। ডান দিকে দেখো আমরা বিজ্ঞানী স্কোনবির ছবিটা দেখতে পাচ্ছি। নেক্সট, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ডপসন ইউনিট বা ডপসন এককের মাধ্যমে। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এবং স্পেকট্রোফটোমিটার যন্ত্রের সাহায্যে ওজনের ঘনত্ব পরিমাপ করা হয়। তাহলে কোন যন্ত্রের সাহায্যে ওজনের ঘনত্ব পরিমাপ করা হয়? উত্তর হলো স্পেকট্রোফটোমিটার। নেক্সট, ওজোন সৃষ্টি হয় কী করে? আলোক রাসায়নিক বিক্রিয়ায় একটি অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির আঘাতে 2টি অক্সিজেন পরমাণুতে ভেঙে যেতে পারে এবং এরপর একটি অক্সিজেন অণুর সাথে অন্য একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটি ওজোন অণু তৈরি হয়। খুব সহজেই সমীকরণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবং নিচের ছবিটাতেও খুব স্পষ্ট কিভাবে একটি অক্সিজেন অণুকে 2টি অক্সিজেন পরমাণুতে ভেঙে দিচ্ছে ইউভি রে। তার ফলে যে অক্সিজেন পরমাণু দুটো তৈরি হলো তার মধ্যে একটি অক্সিজেন পরমাণু যদি আরেকটি অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ O2 + O = O3, যেটি একটি ওজোন অণু। তো এইভাবে আমরা ওজোন গ্যাস প্রাকৃতিকভাবেই কিন্তু আমাদের প্রকৃতিতে সৃষ্টি হয়ে থাকে। নেক্সট, ওজোনের গুরুত্ব কী? দেখো, ওজোনকে বা ওজোন গ্যাসের স্তরকে আমরা প্রাকৃতিক সৌর পর্দা বলে থাকি। এটা কিন্তু প্রায় প্রশ্ন আসে যে প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলা হয় বা ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে কেন? তোমরা খুব সহজেই উত্তরটা এখান থেকে লিখতে পারবে। ওজোন স্তর ছাতা বা পর্দার মতো অবস্থান করে এবং সৌর বিকিরণের 2টি ক্ষতিকারক রশ্মি UVB এবং C-কে প্রতিহত করে তাদেরকে পৃথিবীতে আসতে বাধা দেয় এবং তার ফলে কী হয়? পৃথিবীর জীবজগৎকে ক্ষতির হাত থেকে রক্ষা করেছে এই ওজোন স্তর। সেই কারণে এই ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। আর দ্বিতীয়ত, ওজোন স্তর ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গের আল্ট্রাভায়োলেট রশ্মির বিকিরণে বাধা দিয়ে বায়ুমণ্ডলে উষ্ণতার ভারসাম্য রক্ষা করে। তাহলে এই দুটো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে আমরা দেখব যে ওজনের গুরুত্ব কী। তার মধ্যেও প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে ওজনের কাজ করাটাই কিন্তু আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট, ওজনের বিনাশ। ওজোন স্তরে আমরা বর্তমানে বিভিন্ন খবরের কাগজ বা পত্রপত্রিকায় বা খবরের চ্যানেলে মাঝে মাঝেই এই নিয়ে আলোচনা হয়। আমরা দেখেছি যে ওজোন স্তর বর্তমানে নাকি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে বা বিনাশের সম্মুখীন হয়েছে। কেন? এই কারণটা বা ওজনের বিনাশ সম্পর্কে আমরা একটু ছোট করে জেনে নিই। বর্তমানে মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে কোথাও কোথাও ওজনের ঘনত্ব হ্রাস পেয়ে ওজোন স্তরের বিনাশ ঘটছে এবং এই ওজনের বিনাশের সঙ্গেই সম্পর্কযুক্ত আরেকটি বিষয় হলো ওজোন হোল বা ওজোন গহ্বর। এটা মাঝে মাঝেই প্রশ্ন আসে যে ওজোন হোল বা ওজোন গহ্বর বা ওজোন ছিদ্র কাকে বলে? মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে ওজোন স্তরের বেশ কিছু অংশে ওজোন গ্যাসের ঘনত্ব কমে গিয়ে 200 ডপসন ইউনিটের নিচে নেমে যায় এবং সেই অংশগুলি দিয়ে বিনা বাধায় অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করতে পারে। এই যে অঞ্চল অর্থাৎ ওজোন স্তরের যে অংশে ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডপসন ইউনিটের কম হয়ে যায় সেই অঞ্চলগুলিকেই আমরা ওজোন ছিদ্র বা ওজোন হোল বলে থাকি। সর্বপ্রথম আন্টার্কটিকায় এই ধরনের ওজোন ছিদ্র আবিষ্কার করেন ব্রিটিশ বিজ্ঞানী J.C. ফারম্যান।
দেখো এখানে পৃথিবীর গ্লোবটা আমরা সাউথ পোলটাকে ফোকাস করেছি, অর্থাৎ যে অংশে পাশে একটা ইন্ডেক্সও দেওয়া আছে, ডিইউ কথার অর্থ ডপসন ইউনিট, এবং দেখো একদম নিচের দিকে নীল বা পার্পল কালারের যে অংশটা, সেই অংশটাই কিন্তু ওজনের ঘনত্ব 200 ডপসন ইউনিটের কম হয়ে গেছে, অর্থাৎ ওই অঞ্চলেই কিন্তু আমরা বলতে পারি ওজোন ছিদ্র তৈরি হয়েছে। এটা সেপ্টেম্বর 8, 2019-এর ছবি। তাহলে খুব সহজেই বুঝতে পারছো আন্টার্কটিকার একটা বিশাল অঞ্চল জুড়ে কীভাবে ওজোন গ্যাসের ঘনত্ব অনেক কমে গেছে। এখন তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে ওজনের ঘনত্ব ওজোন গ্যাসের যে ঘনত্ব কমে যাচ্ছে কেন, বা ওজোন বিনাশ হচ্ছে কেন? দেখো ওজনের বিনাশ কিন্তু দুটো কারণে হয়। প্রথমত প্রাকৃতিক কারণ, আর দ্বিতীয়ত মনুষ্যসৃষ্ট কারণ। কিন্তু প্রাকৃতিক কারণে ওজনের যেটুকু বিনাশ হয় সেটুকু কিন্তু প্রকৃতি নিজে থেকেই আবার পূরণ করে ফেলতে পারে। এটা আমরা ক্লাস 8-এও পড়েছি পরিবেশ চ্যাপ্টার পড়ার সময়, যে প্রকৃতি থেকে যে ক্ষতি হয় প্রকৃতি নিজেই সেই ক্ষতি কিন্তু পূরণ করে নিতে পারে। কিন্তু মানুষের যে অবৈজ্ঞানিক উন্নয়নমূলক কার্যাবলী বর্তমানে পৃথিবীর বিভিন্ন অংশে ক্ষতি করে চলেছে প্রকৃতির ওপর, সেই ক্ষতি কিন্তু প্রকৃতি নিজে থেকে পূরণ করে ফেলতে পারে না। আর এটাই আমাদের কাছে বর্তমানে অভিশাপ রূপে দেখা দিচ্ছে। দেখো বিভিন্ন প্রাকৃতিক কারণ, যেমন অতিবেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়া, অগ্নুৎপাত, বজ্রপাত, সূর্যরশ্মি তাপীয় ফল বৃদ্ধি, যেটা 10 থেকে 11 বছর অন্তর অন্তর হয়ে থাকে, এই বিভিন্ন কারণে কিন্তু প্রাকৃতিকভাবে ওজন বিনাশ হয়ে থাকে। এটা বেশি গুরুত্বপূর্ণ নয়। এটা যেটুকু বিনাশ হয় সেটুকু প্রকৃতি নিজেই ফিল করে ফেলতে পারবে কিংবা মেকআপ করে ফেলতে পারবে। কিন্তু মনুষ্য সৃষ্ট কারণ, ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি যৌগের অত্যধিক ব্যবহার, এছাড়াও ব্রোমিন, হ্যালন, নাইট্রাস অক্সাইড প্রভৃতির ব্যবহারই কিন্তু বর্তমানে আমাদের ওজোন স্তর ক্ষতির জন্য প্রধানত দায়ী। দেখো এই যে সিএফসি, নিচের ছবিটা খুব ভালো করে তাহলে তোমরা বুঝতে পারবে কীভাবে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন ওজোন গ্যাসের ক্ষতি করছে। সিএফসি 11, যেটা CFCl3 নামে পরিচিত, এই CFCl3 থেকে একটা ক্লোরিন অণু যদি বেরিয়ে আসে, অর্থাৎ দেখো আলাদা করে লাল রঙের ক্লোরিন অ্যাটম বেরিয়ে এলো এবং তা একটা ওজোন অণু বা O3-র সঙ্গে মিশে যাচ্ছে, অর্থাৎ ClO3-র সঙ্গে মিশছে, এবং তার ফলে কি হচ্ছে না, ClO3-র সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড বা ClO তৈরি করছে, আর ক্লোরিন অ্যাটমটা আলাদা থেকে যাচ্ছে। এইভাবে ওজোনকে ভেঙে দিচ্ছে। তো তার ফলে স্বাভাবিকভাবেই এই সিএফসির মধ্যে থাকা ক্লোরিন আমাদের ওজনের বিনাশের সবথেকে গুরুত্বপূর্ণ বর্তমান কারণ। ClO3-র সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড, ক্লোরিন এবং অক্সিজেন মলিকিউল তৈরি করে ওজনকে ভেঙে দিচ্ছে। এই যে ওজনের ভেঙে যাওয়া, এইটা কিন্তু এত দ্রুত হারে ঘটছে যেটা প্রকৃতি নিজে থেকে মেকআপ করে নিতে পারছে না বা এই ক্ষতিটা পূরণ করে নিতে পারছে না। এটাই কিন্তু বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আমরা আস্তে আস্তে চলেছি। আমরা আগেই পড়লাম যে ওজোন স্তর আমাদের প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে কাজ করে, আর তা যদি এই মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়, তার প্রভাবটা, অ্যাডভার্স এফেক্ট, ক্ষতিকর প্রভাবটা কিন্তু আমাদের মানুষের ওপরই পড়বে। ওজোন স্তর বিনাশের ফলে কি ঘটছে? মানুষের ওপর প্রভাব পড়ছে, ত্বকের ওপর প্রভাব পড়ছে, ত্বক ক্রমশ তামাটে হয়ে যাচ্ছে বা আলটিমেটলি স্কিন ক্যান্সারও হতে পারে। চোখের উপর প্রভাব পড়ছে, দৃষ্টিশক্তির ওপর, চোখেরও ক্যান্সার হতে পারে। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর প্রভাব বিস্তার করছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে এই ক্ষতিকারক ইউভি রশ্মিগুলো, যেগুলো ওজোন হোল দিয়ে ঢুকে পড়তে পারছে পৃথিবীর ভেতর, যেগুলো আগে ঢুকে পড়তে পারতো না। এছাড়াও মানুষ ছাড়া অন্যান্য প্রাণী জগতের উপরও প্রভাব বিস্তার করে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে, তাদের বংশবৃদ্ধির ওপর প্রভাব বিস্তার করে, এবং ঠিক একই রকমভাবে উদ্ভিদ জগতের ওপরও প্রভাব বিস্তার করতে পারে কিন্তু এই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিগুলো। তারা উদ্ভিদের পাতার ক্লোরোফিলের পরিমাণ কমিয়ে দিতে পারে, উদ্ভিদের বংশবৃদ্ধিতে বাধা দিতে পারে বিভিন্নভাবে। অর্থাৎ শুধুমাত্র যে মানুষের ওপর ক্ষতিকারক প্রভাব পড়ছে তা কিন্তু নয়, এই ওজোন বিনাশের প্রভাব কিন্তু সামগ্রিক জীব জগতের ওপর পড়ছে, এবং এই ক্ষতি যদি ক্রমাগত চলতে থাকে তাহলে তা কিন্তু পরবর্তী পর্যায়ে মানুষের এবং অন্যান্য জীবজগতের ভয়ঙ্কর বিপদে ডেকে নিয়ে আসবে। এইবার আমরা দেখে নিই এই অংশ থেকে বিগত 3 বছরের মাধ্যমিকে কী কী প্রশ্ন এসেছে। 2018 সালে এসেছিলো, দেখো উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোন স্তরে? আমরা এখন খুব ভালোভাবেই বলতে পারবো, কারণ আমরা অলরেডি পড়ে ফেলেছি।
বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে, এটাও আমরা পড়েছি। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন, আমি পড়ার সময় আলোচনা করেছিলাম যে এটা একটা প্রশ্ন এসেছে গত 3 বছরের মধ্যে কোনো একটি বছরে 2018 সালে এসেছিল। 2019 সালে একটি প্রশ্ন এসেছিল ওজোন গ্যাসের প্রাধান্য কোন স্তরে দেখা যায়, এটা স্তম্ভ মেলানোতে এসেছিল। অ্যাকচুয়ালি যেহেতু পোর্শনটা গোটা বায়ুমণ্ডল চ্যাপ্টারের মধ্যে খুবই ছোট আজকে আমরা আলোচনা করলাম, সেই জন্য খুব বেশি প্রশ্ন হয়তো তোমরা গত 3 বছরের মাধ্যমিকে দেখতে পাবে না, কিন্তু অ্যাজ এ হোল এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটা তোমাদের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সুতরাং গোটা অংশটাই খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। 2020তেও 2টি প্রশ্ন এসেছিল, ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলের প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে, আন্টার্কটিকায়, এটা তোমরা সহজেই লিখতে পারবে। আর একটা 5 নম্বরের প্রশ্ন এসেছিল ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো। তাহলে 2020 সালে কিন্তু এই স্তরবিন্যাসের একটা বড় প্রশ্ন এসে গেছে। তাহলে 2021-এ তোমাদের মাধ্যমিকে স্তরবিন্যাস থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু কম, তবুও আমাদের ছোট প্রশ্নের জন্য খুব গুরুত্ব দিয়ে বাকি অংশটা পড়তে হবে। তাহলে এই আজকের ক্লাস, আমরা বায়ুমণ্ডলের প্রথম অংশের খুব ছোট্ট অংশ একটি আলোচনা করলাম। খুব তাড়াতাড়ি আমরা বায়ুমণ্ডলের পরবর্তী অংশ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমরা বর্তমানে জানো লকডাউন কিছুটা উঠেছে, শিথিল হয়েছে এবং আনলক পর্যায়ে আমরা রয়েছি, কিন্তু এখনও সব কিছু স্বাভাবিক হয়নি। স্কুলও খোলেনি, গাড়ি ঘোড়াও সব কিছু সব জায়গায় চলছে না, গণপরিবহন ব্যবস্থাও প্রায় বন্ধ। তো এই অবস্থায় তোমরা নিশ্চয়ই বাড়িতেই রয়েছো, বাড়িতেই থাকবে, বাড়িতে থেকেই পড়াশোনা করবে। এবং তোমাদের যে বন্ধুরা হয়তো কারোর স্মার্টফোন নেই, সে হয়তো এই ধরনের ক্লাসগুলো অ্যাভেল করতে পারছে না, আমাদের কিছুটা খারাপও লাগে, আমরা সবার কাছে হয়তো পৌঁছতে পারছি না, কিন্তু তোমরা একটা এই দায়িত্বটা তোমাদেরই নিতে হবে যে অন্তত পাশাপাশি যে বন্ধুগুলো রয়েছে তোমাদের, তাদেরকে এই ক্লাসগুলো একটু দেখাও, তারাও যাতে দেখতে পারে তোমাদের সাথে সাথে, তারাও যেন তোমাদের মতন পড়াশোনাটাই লকডাউনের মাঝে করতে পারে। এটা কিন্তু তোমাদের দায়িত্ব। আমরা আশা করব তোমাদের পাশাপাশি থাকা বন্ধুদের তোমরা এই সাহায্যটুকু করবে। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থেকো।